সব না এলাকা সাফ করে দেবো। হ্যাঁ, আর শুধু যদি থাকে না এই বাংলায় না নতুন ইতিহাস লিখবে শুধু আমাদের ডিবেট, ঠিক আছে? আজ থেকে স্কুল বন্ধ বন্ধ। জমি বাঁচাও কমিটি জিন্দাবাদ। এই দেখ। হ্যালো, ও মা বৌদি, তুমি কি সুন্দর সেলাই করো গো। জানো তো আমার খালাকে না বিডিও অফিস থেকে সেলাই মেশিন দিয়েছে। খালা ট্রেনিংও নিচ্ছে, ওই কারখানার লোকেদের ইউনিফর্ম বানাবে। মাকেও ডেকেছে। তাই? আচ্ছা, তুমি কেন দরখাস্ত করছো না? তোর দাদা বোধহয় রাজি হবে না। সে তো জমিই দিতে চায় না। সকাল বিকেল দুবেলা বাপ বেটার লড়াই। কিন্তু তুমি কাজ করলে তো ঘরে আয় বাড়বে। এই দেখো না, আমার মা আগে দোকান থেকে অর্ডার নিয়ে আসতো, একটা জামা 5 টাকা, আর এখন 100 টাকা মজুরি। দাঁড়া, কথা বলি তাহলে ঘরে। সত্যি তো, দুটো আয় বাড়লে তো সংসারেরই উপকার হয়। নতুন অতিথি আসছে, তার খরচ বাড়বে। মাঝে মধ্যে ইচ্ছে করে তোর দাদাকে দুটো ভালো মন্দ রেঁধে খাওয়াই। ইচ্ছে থাকলেও সামর্থ্য কই। বৌদি, বৌদি, আমার ঘরে কে ঢুকেছিল? জামা প্যান্ট কিছু খুঁজে পাচ্ছি না। ও মা, আমি তো ঢুকিনি তোমার ঘরে। খাটের ওপর রাখা ছিল, গুছিয়ে কে আলনায় তুলে রেখেছে। সত্যি বলছি, আমি তোমার ঘরে সকাল থেকে ঢুকিনি। এমনকি জলটা পর্যন্ত আমি সাবিনা। ওই ঘরটা অগোছালো ছিল বলে আমি ওই। একদম ঢুকবে না আমার ঘরে, একদম ঢুকবে না বললাম। তখন থেকে একটা জিনিস খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ও তো ভালোই করতে গিয়েছে। আমার ভালো কাউকে করতে হবে না, কাউকে না, খবরদার বললাম। দেখো না বৌদি, আমি তো আরে দুধ, তুই ছাড় না ওর কথা। যেমন দাদা তার তেমন ভাই, দুটোই গোয়ার গোবিন্দ। দেখ না, দাদা ক্লাস 8 অবধি পড়েছে বলে ভাইও ক্লাস 8 অবধি পড়ে আর স্কুলে গেল না। আপু এত বকাবকি করলো, কিছুতেই রাজি করাতে পারলো না। আর এখন দেখ, দাদা নেমেছে জমি বাঁচাতে, ভাইও তার লেজ ধরেছে। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, তুই হঠাৎ আমার এই গোয়ার গোবিন্দ দায়কটার তো খেয়াল রাখছিস কেন? নমস্কার। নমস্কার, আমি খবর বাংলা চ্যানেল থেকে আসছি। আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ, অফকোর্স, বলুন। এখানে শিল্পের জন্য যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে, সেখানে আপনারা কিভাবে ডিসাইড করছেন যে কোন জমিটা নেওয়া হবে আর কোন জমিটা নেওয়া হবে না? আমরা চেষ্টা করছি অনাবাদি বা এক ফসলা জমিগুলো নিতে। প্রথমে সরকারের কাছ থেকে 1200 একর জমি চাওয়া হয়েছিল। এতটা জমি একসঙ্গে নিতে গেলে তো অনেকে বাস্তুহারা হবে, উর্বর জমি চলে যাবে তার মধ্যে, সেটা আমরা চাই না। সেই জন্য আমরা চেষ্টা করেছি এমনভাবে জমি নিতে যাতে একটা পরিবারও বাস্তুহারা না হয়। একটু আধটু ভালো জমি মাঝে মধ্যে হয়তো এসে গেছে, সেটা তো দেখুন অ্যাভয়েড করা যায় না, কিন্তু আমরা চেষ্টা করেছি নিচু এবং এক ফসলা জমি নিতে। আর আলটিমেটলি আমরা 900 একর জমি নিচ্ছি এই প্রকল্পের জন্য, টার্গেট করেছি। আর এইখান থেকে ওই অবধি জমির মালিক যারা আছেন আর কি, তারা অনেকেই অলরেডি আমাদের কাছ থেকে ক্ষতিপূরণের চেক নিয়ে গেছে। তাহলে যারা বিরোধিতা করছে তাদের বক্তব্যটা কি? জমি তো এমন একটা জিনিস, হাতছাড়া হয়ে গেলে ইনসিকিউরিটিটা থেকেই যায় আর কি। নমস্কার ভিডিও দিদিমণি, আমাদের এদিকে কি মনে করে? এই যে ইনি এসেছেন টিভি চ্যানেল থেকে, এখানকার ব্যাপারে জানতে চান, কথা বলবেন। সরস্বতী ধারা। বললেই কি সব কথা লিখবে তোমরা? ফিরে গিয়ে তো উল্টো খবর করবে তোমরা। একবার বলেই দেখুন না মাসিমা, দেখবেন সব ঠিক থাকবে।
সব সময় ভয়ে ভয়ে থাকি জানো, কখন রাতের অন্ধকারে এসে ঘরে আগুন লাগিয়ে দেবে তার ঠিক নেই। ঘরে আগুন লাগিয়ে দেবে? কারা? ওহ, জানো না কারা? ওই তো পরশুদিন সকালবেলা এসে হুমকি দিয়ে গেছে যে ওই চেক বিডিও অফিসে ফেরত দিয়ে আসতে হবে। তা আপনার তো ছেলে পুলে আছে, তাহলে আপনি কেন জমি দিয়ে দিলেন? তাহলে তারা খাবে কি? শোনো মা, আমার শ্বশুরের 9 বিঘা জমি ছিল, আমার বর আর আমার ভাসুর। এই জমি ভাগাভাগি হয়ে আমার বর পায় 4.5 বিঘা জমি, আমার আবার 3টে ছেলে। আমি বিবেচনা করে দেখলাম যে এই 4.5 বিঘা জমি এই 3 জনের মধ্যে যদি ভাগাভাগি করে দিই তাহলে ওদের কোনো লাভ হবে না। বড় ছেলেটা হাওড়ার একটা ছাপাখানায় কাজ করে, মেজো ছেলেটা লিলুয়ার একটা ঢালাই কারখানায় কাজ করে, আর ছোটটা গুজরাটের একটা জরি কারখানায় কাজ করে। আর এই জমির থেকে যে টাকা পেয়েছি সেটা আমি ব্যাংকে রেখে যে টাকা সুদ পাই তা এই জমিতে সারা বছর উদাস্ত পরিশ্রম করেও রোজগার হতো না। আসলটা তো রয়েই গেল আমার ছেলে আর নাতিপুতিদের জন্য। আমার মনে হয় না সরস্বতী ধারার থেকে বেশি সুন্দর করে আমি বোঝাতে পারতাম। ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট পাওয়াটা তো খুব ভালো ব্যাপার, কিন্তু আজকাল সুদের হার যেভাবে কমছে তাতে আগামীকাল ওই টাকার ভ্যালুই বা কী হবে? আর